ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে জিও ক্লাসেস। তো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যে সলভ করছিলাম, তো সেখানে আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার 2016 সালের কোশ্চেনগুলো সলভ করছিলাম। সেখানে 30টা কোশ্চেন অবধি সলভ হয়েছিল। তো চলো ওর পরের কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করি। তো কোশ্চেন নাম্বার 31, দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি ইন দ্য ডেয়ারি ফার্মিং, মানে হয়ে গেল তোমার যে দুধ উৎপাদনে মোস্ট ডেভেলপড কান্ট্রি কোনটা, ইন্ডিয়া, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড। তো এখানে আমাদের যে অপশানগুলো আছে সেখানের মধ্যে অ্যাজ অফ 2025 আজকে 2025 সালের হিসেবে ইন্ডিয়া হচ্ছে সব থেকে মানে টপে আছে আর কি দুধ উৎপাদনে। ওকে, লার্জেস্ট প্রডিউসার এবং অ্যাপ্রক্সিমেট 25% অফ দ্য ওয়ার্ল্ডস মিল্ক, মানে আমাদের পুরো বিশ্বে যত দুধ উৎপাদন হয় তার 25% কিন্তু আমার এই ইন্ডিয়া থেকেই উৎপাদন হয়। ঠিক, এখানে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যদি বলে যে পার কাউ ম্যাক্সিমাম মিল্ক প্রোডাকশন যদি বলে আর কি, যে পার কাউ ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি মিল্ক প্রোডাক্টিভিটি, সেক্ষেত্রে কিন্তু তোমার ইউএসএ হবে। ওকে, সেক্ষেত্রে আমার হবে ইউএসএ। যদি আমার বলে যে পার কাউ প্রোডাক্টিভিটি মিল্ক প্রোডাক্টিভিটি সব থেকে বেশি কোন কান্ট্রিতে আছে, তাহলে হবে আমার ইউএসএ। যদি ওভারঅল বলে যে টোটাল মানে ম্যাক্সিমাম আমার হচ্ছে গিয়ে ডেয়ারি ফার্মিংয়ে বা দুধ উৎপাদনে বিশ্বের 1 নম্বর দেশ কোনটি, সেটা হচ্ছে আমার ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট। হুইচ কান্ট্রি প্রডিউসেস দ্য মোস্ট গোল্ড, কোন দেশটি সোনা উৎপাদনে বলতে পারো আর কি, প্রডিউসেস মোস্ট গোল্ড, সব থেকে বেশি সোনা কোন দেশটিতে পাওয়া যায়। নিচে যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে আজকে 2025 সালের হিসেবে 4টে অপশানের মধ্যে একটাও নেই। এখন 1 নম্বরে হয়ে গেছে চায়না। যদি আমার এখন যদি কোশ্চেন আসে যে গোল্ড উৎপাদনে মানে সব থেকে প্রথম দেশটি কোনটি, সেটা হচ্ছে আমার চায়না। ওকে, গোল্ড উৎপাদনে প্রথম, সোনা উৎপাদনে 2016 সালের হিসেবে অস্ট্রেলিয়া ছিল। তো এখন যদি আমরা দেখি 1 নম্বরে হচ্ছে চায়না, 2-এ হচ্ছে রাশিয়া, 3-এ হয়ে গেছে অস্ট্রেলিয়া। ওকে, চলো নেক্সট। দ্য ইম্পর্টেন্ট এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং সেন্টার ইন দ্য ইউএসএ, ইউএসএতে ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারিং সেন্টার কোনটি। তো এখানে যে অপশানগুলো আছে ডেট্রয়েট, লস অ্যাঞ্জেলস, কুইন্সি, ফিলাডেলফিয়া, এখানে অপশানগুলোর মধ্যে হবে তোমার লস অ্যাঞ্জেলস। যদি লস অ্যাঞ্জেলস না থেকে যদি আমার ওয়াশিংটন থাকতো, সিটেল ওয়াশিংটন, আমাদের যে বোয়িং কমার্শিয়াল এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং সেন্টার আছে সেখানে, এবং সব থেকে ম্যাক্সিমাম হয় আমার ওয়াশিংটনে। যেহেতু এখানে আমার অপশান নেই, তাই আমার এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমাকে বেছে নিতে হবে, তার মধ্যে হচ্ছে আমার লস অ্যাঞ্জেলস। ওকে, লস অ্যাঞ্জেলসের জায়গায় যদি আমার আরেকটা যদি কোনো অপশানে থাকতো ওয়াশিংটন, তাহলে কিন্তু আমার ওয়াশিংটন হতো। ক্লিয়ার। ডেট্রয়েটটা হচ্ছে তোমার মোটর সিটি বলা হয়, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি আছে আর কি, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, এই জন্য ডেট্রয়েটকে মোটর সিটি বলা হয়। ক্লিয়ার। নেক্সট, হোয়াট ক্যান বি নোন ফ্রম দ্য এজ অ্যান্ড জেন্ডার বেসড মেল ফিমেল রেশিও ইন্ডেক্স পিরামিড। আমরা বেসিক্যালি এজ সেক্স পিরামিড যেটাকে আমরা বলি আর কি, তো সেটাকে এখানে মানে হোয়াট ক্যান বি নোন ফ্রম এজ অ্যান্ড জেন্ডার বেসড মেল এন্ড ফিমেল রেশিও ইন্ডেক্স পিরামিড, এটাকে মানে নিচে যে অপশানগুলো আছে কোনটার দ্বারা মানে সঠিক মানে বলা যেতে পারে আর কি, যে কোনটা এজ গ্রুপ অফ মেল অ্যান্ড ফিমেল, এজ স্ট্রাকচার ডিস্ট্রিবিউশন, অ্যাভারেজ এজ, নান অফ দিস। তো এখানে আমাকে অপশানগুলোর মধ্যে দেখতে হবে যে এজ গ্রুপ অফ মেল এন্ড ফিমেল। তো এখানে শুধুমাত্র মেল আর ফিমেলের যে এজ গ্রুপ আছে তা কিন্তু নয়, এটা বেস্ট অ্যান্সার হচ্ছে আমার এজ স্ট্রাকচার ডিস্ট্রিবিউশন। এই কারণ এখানে এজ ওয়াইজ এবং জেন্ডার বেসড যে পিরামিডটা থাকে, এখানে আমরা কি বুঝতে পারি ওভারঅল এখানকার পপুলেশনের যে স্ট্রাকচারটা আছে, মানে কোন এজ গ্রুপে কতটা পপুলেশন আছে এবং কতটা মেল আছে কতটা ফিমেল আছে, একটা এজ আরও কম্প্যাক্ট একটা মানে টার্ম আর কি, যেখানে আমরা আরও অনেক কিছু বুঝতে পারি আর কি। অ্যাভারেজ এজ না, অ্যাভারেজ হবে না, নন অফ দিস হবে না। তাহলে এখানে আমার অপশনগুলো হচ্ছে দ্য এজ স্ট্রাকচার ডিস্ট্রিবিউশন। ওকে, নেক্সট, মাইগ্রেশন ফ্রম এ ডেভেলপড রিজিয়ন টু অ্যান আন্ডার ডেভেলপড রিজিয়ন ইজ কল্ড। তো মাইগ্রেশন আমরা জানি, মাইগ্রেশন সিম্পলি হচ্ছে গিয়ে মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ওকে, একটা জায়গা থেকে মানুষ যখন আরেকটা অন্য জায়গায় যখন শিফট করে ফর টেম্পোরারি পিরিয়ড, কিছু সময়ের জন্য হতে পারে বা পার্মানেন্টলি হতে পারে, সেটাকে আমরা বেসিক্যালি মাইগ্রেশন বলি। তো মাইগ্রেশনে যদি আমরা টাইপস দেখি, আমরা অনেকগুলো টাইপস দেখতে পাবো। তো এখানে যে 4টে অপশান আছে, এখানে জিজ্ঞেস করেছে ডেভেলপড রিজিয়ন থেকে আন্ডার ডেভেলপড রিজিয়নে যে মাইগ্রেশনটা হয় সেটাকে কী বলা হয়। রিটার্ন মাইগ্রেশনটা কি? রিটার্ন মাইগ্রেশনটা বেসিক্যালি হচ্ছে, ধরো কেউ সাপোজ কোনো একজন পার্সন কোনো কিছু পারপাসে হতে পারে, এডুকেশনাল পারপাস বা জব পারপাসের জন্য কোনো একটা অন্য জায়গায় যখন শিফট করেছিল বা মাইগ্রেট হয়েছিল, আবার যখন সে নিজের জায়গাতে ফিরে আসে, নিজের বাড়িতে যখন ফিরে আসে, তার জব কমপ্লিট হয়ে গেছে বা এডুকেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে সে যখন আবার নিজের মানে জায়গাতে ফিরে আসে, নিজের বাড়িতে ফিরে আসে বা নিজের কান্ট্রি অফ অরিজিনে ফিরে আসে, তাহলে সেটাকে বলা হয় রিটার্ন মাইগ্রেশন, মানে সে যেখান থেকে গেছিলো সেখানে আবার রিটার্ন করেছে, সিম্পল। কাউন্টার মাইগ্রেশনটা কি? কাউন্টার মাইগ্রেশন হচ্ছে ট্রেন্ড অফ পিপল মুভিং ফ্রম আরবান সেন্টার টু রুরাল এরিয়াস। ওকে, তো আরবান সেন্টার মানে হচ্ছে তোমার ডেভেলপড রিজিয়ন টু
রুরাল এরিয়াস মিনস আন্ডার ডেভেলপড রিজিয়ন, দ্যাট ইজ কল কাউন্টার মাইগ্রেশন। তাহলে এখানে যে আমার অপশনগুলো আছে রিটার্ন মাইগ্রেশন হবে না, এটা হচ্ছে আমার কাউন্টার মাইগ্রেশন। ওকে, ডেভিয়েন্ট মাইগ্রেশনটা কি? সিম্পলি ডেভিয়েন্ট মাইগ্রেশনটা হচ্ছে বেসিক্যালি মাইগ্রেশন দ্যাট ডেভিয়েটস from expected or typical patterns or that is associated with negative outcomes or social problems। মানে বেসিক্যালি এটা পার্টিকুলারলি মানে যে জায়গাতে ধরো যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে মানে অ্যাকচুয়ালি তার কোনো নির্দিষ্ট মানে ডেস্টিনেশন থাকবে না, ডেভিয়েট হয়ে যায় আর কি, ধরো এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। এবং এটা বেসিক্যালি নেগেটিভ আউটকামস অফ সোশ্যাল প্রবলেমস বলা। ইট ক্যান এনকম্পাস ভেরিয়াস সিচুয়েশনস ইনক্লুডিং মাইগ্রেশন দ্যাট ইজ ইললিগাল, ইনভলভস ইররেগুলার স্ট্যাটাস অর লিঙ্ক টু এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কল্ড ডেভিয়েন্ট মাইগ্রেশন। ওকে, তো এটাও হবে না আমার, নান অফ দিস হবে না। তাহলে এখানে আমার অপশন হচ্ছে রাইট অপশন কাউন্টার মাইগ্রেশন। যখন ডেভেলপড রিজন থেকে আন্ডার ডেভেলপডে যখন ফিরে আসে মানে মাইগ্রেট হয় আর কি, তখন সেটাকে বলা হয় কাউন্টার মাইগ্রেশন। নেক্সট, দ্য উইডথ অফ ইস্টার্ন হিমালয়াস। আমরা যদি হিমালয়াস যদি দেখি আর কি, মানে এইভাবে তোমার এখান থেকে কাশ্মীর থেকে শুরু করে এদিকে অরুণাচল প্রদেশ অবধি এই যদি আমার স্ট্রাকচার হয়, তাহলে আমরা জানি যে এখান থেকে আমরা যতই পশ্চিম থেকে পূর্ব দিকে যাই, দ্যাট ইজ ওয়েস্ট অ্যান্ড দ্যাট ইজ ইস্ট। তাহলে এর যে টোটাল লেন্থ আছে আমরা লেন্থটা জানি প্রায় 2500 কিলোমিটার। ওকে, এটা অ্যাকচুয়ালি এই রেফারেন্সটা মাজিদ হোসেনের বই থেকে দেওয়া হয়েছে, যেটাকে মানে মোস্ট অথেন্টিক সোর্স মানা হয় আর কি আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে। তো এখানে যদি আমরা দেখি টোটাল লেন্থটা হচ্ছে আমার 2500 কিলোমিটার। ওকে, এখানে জিজ্ঞেস করেছে আমার উইডথ অফ দ্য ইস্টার্ন হিমালয়াস। তো বেসিক্যালি এই পার্টগুলো, এইটা পার্টটা হচ্ছে আমার ওয়েস্টার্ন হিমালয়াস আর এই পার্টটা হচ্ছে ইস্টার্ন হিমালয়াস। এইদিকে উইডথ বেশি হয় এবং এইদিকে উইডথ ইস্টার্ন হিমালয়াস উইডথ কম হয়। তো এখানে আমাকে মনে রাখতে হবে যে ওয়েস্টার্ন হিমালয়াস আছে তার উইডথ হচ্ছে অলমোস্ট 500 কিলোমিটার ইন দ্য ওয়েস্ট। ওকে, 500 কিলোমিটার। আর আমাকে জিজ্ঞেস করেছে কি ইস্টার্ন হিমালয়াস। তো ইস্টার্ন হিমালয়াসে উইডথ হচ্ছে আমার 320 কিলোমিটার। আমরা অনেক জায়গায় যদি দেখি কোথাও কোথাও আমরা 250 কিলোমিটার দেখবো, বাট 250 কিলোমিটারের থেকে এখানে অপশানও নেই। তো দেখো এখানে পুরো পরিষ্কার লেখা আছে অ্যান্ড অ্যাবাউট 320 কিলোমিটার ইন দ্য ইস্ট। তাহলে আমার ইস্টার্ন হিমালয়াসে উইডথ হচ্ছে 320 কিলোমিটার। সো দ্যাট ইজ মাই রাইট অ্যান্সার। ভুর অফ দ্য আপার গ্যাঙ্গেটিক প্লেন ইন ইন্ডিয়া ইজ এ টাইপ অফ। এখানে আমি যদি হিমালয়ান থেকে শুরু করে, এই হচ্ছে আমার হিমালয়, এখান থেকে শুরু করে আমি যদি আমার প্লেন এরিয়ার দিকে আসি, তাহলে আমি এই ফিচার্সগুলো দেখতে পাবো। হিমালয়ের পরে যেটা আমার বেসিক্যালি নুড়ি কাকর বালি এরকম আনডুলেটিং উঁচু নিচু ল্যান্ড থাকে, স্যান্ড ডিপোজিট বেসিক্যালি, এবং ছোটো ছোটো তোমার গ্র্যাভেল থাকে, তো এটাকে বলা হয় ভাবার আর ভুর। তারপরে হচ্ছে তোমার তরাই, তারপরে হচ্ছে তোমার ভাঙ্গার, তারপরে হচ্ছে খাদার। খাদার হচ্ছে বেসিক্যালি নিউ এলুভিয়াম যেটা ফ্রিকুয়েন্টলি ফ্লাডের হয় এবং নতুন নতুন পলি জমা পড়ে, দ্যাট ইজ কল খাদার। এবং ওর ঠিক ওপরের দিকটাতে যেটা ওল্ডার অ্যালুভিয়াম বলা হয়, সেটাকে বলা হয় ভাঙ্গার। তো এখানে আমার জিজ্ঞেস করেছে ভুর অফ দ্য আপার গ্যাঙ্গেটিক প্লেন। ভুর অফ দ্য আপার গ্যাঙ্গেটিক প্লেন ইজ এ টাইপ অফ, মনে রাখবে, আনডুলেটিং ল্যান্ড অফ স্যান্ড ডিপোজিট বাই উইন্ড। ওকে, এইটা হচ্ছে আমার ভুর। ক্লিয়ার? ওল্ড অ্যালুভিয়াম তো হবে না, নিউ অ্যালুভিয়ামও হবে না। ভুর অফ আপার গ্যাঙ্গেটিক প্লেন ইজ এ টাইপ অফ আনডুলেটিং ল্যান্ড অফ স্যান্ড ডিপোজিটেড বাই উইন্ড। ওকে, নেক্সট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দ্যাট ইজ সেল ওয়াজ এস্টাবলিশড ইন। ডাইরেক্ট কোশ্চেন, প্রায় আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। আমাদের যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আছে, SAIL, এস্টাবলিশড ইন 1973। ইন হুইচ স্টেট ইজ দ্য মেথুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট লোকেটেড? কোন স্টেটে মেথুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা অবস্থিত আছে? তো এটা হচ্ছে তোমার কাবেরী রিভারের উপরে আছে, মনে রাখবে, এই হচ্ছে আমার কাবেরী রিভার, এর উপরে এই ড্যামটা আছে, আমরা দেখতেই পাচ্ছি। তো এটা হচ্ছে তোমার তামিলনাড়ু স্টেটে আছে। কোথায়? তামিলনাড়ু। এবং এখানে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, মেথুর ড্যাম বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, এটাকে আবার স্ট্যানলি রিজার্ভার বলা হয়, STANLEY, স্ট্যানলি রিজার্ভার। এটাও যদি আমার কোশ্চেনে থাকতো যে স্ট্যানলি রিজার্ভার ইজ লোকেটেড অন হুইচ রিভার, দ্যাট ইজ কল্ড কাবেরী রিভার, অ্যান্ড লোকেটেড ইন হুইচ স্টেট, কোন স্টেটে এটা অবস্থিত আছে? তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট ইজ দ্য জওহরলাল নেহরু পোর্ট লোকেটেড? তো এখানে যদি আমি আমাদের যে কোস্টাল এরিয়া আছে, সেই কোস্টাল ভারতের আমাদের যদি পেনিনসুলার রিজিয়নে কোস্টাল এরিয়াতে যদি আমরা খেয়াল করি, তাহলে বেসিক্যালি মেজর পোর্ট যেটা আছে, ওয়েস্টার্ন ঘাটে আমার 6টা পোর্ট আছে এবং ইস্টার্ন ঘাটে 6টা আছে। তো এগুলো আমাকে একটু মনে রাখতে হবে। যেমন এখানে আমার জিজ্ঞেস করেছে কী কী আছে ওয়েস্টার্ন ঘাটে: কান্ডালা, মুম্বাই, জওহরলাল নেহরু পোর্ট, মারমাগাঁও, ম্যাঙ্গালোর, কোচিন। ইস্টার্ন প্যারাদ্বীপ, বিশাখাপত্তনম, এন্নোর তামিলনাড়ু, চেন্নাই, নিউ তুতিকরণ, আর হচ্ছে তোমার পোর্ট বেলিয়ার আন্দামান নিকোবরে আছে। জিজ্ঞেস করেছে আমার ইন হুইচ স্টেট দ্য জওহরলাল নেহরু পোর্ট, দ্যাট ইজ JL নেহরু পোর্ট, দ্যাট ইজ লোকেটেড ইন মহারাষ্ট্র। ওকে, দ্যাট ইজ লোকেটেড ইন মহারাষ্ট্র, 3 নম্বরে।
হুইচ রুল আর মেজার ইজ ইউজ টু ডিভাইড দ্য এন্টায়ার স্ট্যাটিস্টিক্যাল ডেটা সেট ইন টু পার্টস, মানে আমাদের যে ডেটা সেটটা আছে আর কি ধরো স্ট্যাটিস্টিক্সে, সেটাকে দুটো পার্টে ডিভাইড করে নিচের কোনটি। তো এখানে মিন, মিডিয়ান, মোড এই অপশনগুলো আছে। তো মিন, মিডিয়ান, মোড আমরা জানি যে এটা হচ্ছে বেসিক্যালি তোমার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য আমাদের মিন, মিডিয়ান, মোড ইউজ করা হয়। তো এখানে যদি আমরা দেখি যে মিনটা কি, মিন আমরা জানি যে সিম্পলি একটা অ্যাভারেজ ভ্যালু হুইচ রিপ্রেজেন্ট দ্য ওভারঅল ফিগার অফ দ্য ডেটা। ওকে, পুরো ডেটাটার একটা মানে ওভারঅল একটা অ্যাভারেজ। তো এটা আমার হবে না, এটা আমার স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাটা আছে সেটাকে ডিভাইড করে না। মোড কি, মোড হচ্ছে তোমার লার্জেস্ট ফ্রিকোয়েন্সি, মানে পার্টিকুলার ধরো একটা ক্লাস আছে এবং ওই ক্লাসে মানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি বেসিক্যালি এখানে মেজার করা হয়। মোড হচ্ছে লার্জেস্ট ফ্রিকোয়েন্সি ওকে অফ দ্য ডেটা সেট। তো মোডও হবে না। মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আমার কি করে যে পুরো ধরো এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কার্ভ, এই হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। এই মিডিয়ান ভ্যালুটা কি করে, মানে এটা হচ্ছে কি এন্টায়ার স্ট্যাটিস্টিক্যাল ডেটা সেটটাকে দুটো পার্টে ভাগ করে, যার 50% ওর কম থাকবে আর 50% ওর বেশি থাকবে। তাহলে এখানে আমার অ্যান্সারটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান পুরো ডেটাটাকে কী করে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে দেয়, সিম্পল। নেক্সট, দ্য মেন সাবজেক্ট অফ দ্য ডেটা অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিসটা কি, সিম্পলি ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে আমরা কোনো একটা ধরো আমার একটা অবজেক্টিভ আছে, সেটাকে ফুলফিল করার জন্য আমি ডেটা কালেক্ট করলাম। ডেটা কালেক্ট করার পরে সেটাকে এক্সামাইন করা হয়। এক্সামাইন করার পর আমরা বেস করে আমরা কী করি যে একটা কনক্লুশন ড্র করি, রাইট। তো এই হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিসের মেন সাবজেক্ট কোনটা, ডেটাটা যখন আমরা কালেক্ট করি ওর পরে আমার মেন সাবজেক্ট হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, ক্লাসিফাইং ডেটা, কালেক্টিং ডেটা না, টেবুলেটিংও না, আর ডেটা অ্যারেঞ্জও না। ওকে, ক্লাসিফাইং ডেটা মনে রাখবে, দিস ইজ দ্য মেন সাবজেক্ট অফ ডেটা অ্যানালাইসিস। ওকে, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ রিপ্রেজেন্টেড অন দ্য এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আমরা যে দুটো ভেরিয়েবল থাকে বেসিক্যালি, এটা হচ্ছে এক্স হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ওয়াই এক্সিস, রাইট। তো এই যে নিচের যে ভেরিয়েবলটা থাকে, নিচের যে অ্যাক্সিসটা থাকে, এটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট, আর এটাকে বলা হয় তোমার ডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট হচ্ছে এই ভেরিয়েবলটা এটার উপরে নির্ভর করে না, এ পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এ ভ্যারি করে বেসড অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এর উপর বেস করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী হয়, কম বেশি হয় আর কি। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি বলি রেনফল, আর সাপোজ ধরো এখানে কিছু একটা প্রোডাকশন দিয়ে দিলাম। ওকে, সাপোজ রাইস প্রোডাকশন। তো ধরো আমার কার্ভটা এরকম ধরো যাচ্ছে যে যতই আমার এদিকে হচ্ছে, যতই আমার রেনফল বাড়ছে ততই আমার কী হয়েছে, রাইস প্রোডাকশান বেড়েছে। তো এক্ষেত্রে কী হয়, এর উপর ডিপেন্ড করে রাইস প্রোডাকশানের কী হয়, বেশি বেড়েছে বা কমেছে, যাই হয়েছে বেড়েছে বা কমেছে। তাহলে এই ভেরিয়েবলটা নিচের এক্স অ্যাক্সিসে যেটা থাকে সেটাকে বলা হয় তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই এক্স অ্যাক্সিসে যেটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একে আবার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলসও বলা হয়। আবার প্রেডিক্টরও বলা হয়, প্রেডিক্টর, কারণ এর উপর বেস করে আমরা এটাকে প্রেডিক্ট করি আর কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে। ওই জন্য একে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, যেটা এক্স অ্যাক্সিসে থাকে। এটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলও বলা হয় একে, আবার প্রেডিক্টরও বলা হয়। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তাহলে আমরা কোন অ্যাক্সিসে দেখাই, সেটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ডিপেন্ডেড অন দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, নেক্সট, দ্য নাম্বার অফ ইন্টারন্যাশনাল টোপোগ্রাফিক ম্যাপস দ্যাট কভার দ্য এন্টায়ার আর্থ ইজ। ওকে, এখানে আমি কিছু ডেটা রেখেছি আর কি। এখানে যদি আমরা দেখি যে নাম্বার অফ ইন্টারন্যাশনাল টোপোগ্রাফিক ম্যাপ দ্যাট কভার দ্য এন্টায়ার আর্থ। ওকে, তো দ্য এস্টিমেটেড নাম্বার অফ মিলিয়ন সিট যেটা আছে কভারিং দ্য হোল গ্লোব ইজ 2222। একটু দেখে নিতে পারো। নেক্সট, এ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, ইজ এ। তো আমি যদি বেসিক্যালি প্রজেকশনের যদি ক্লাসিফিকেশান দেখি, তাহলে আমরা দেখতে পাবো কনভেনশনাল প্রজেকশন আছে, যেটা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল প্রজেকশন, সেমি পার্সপেক্টিভ, নন পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ, এইসব প্রজেকশনগুলো আমরা পাবো আর কি। পার্সপেক্টিভ যেখানে তোমার প্যারালাল গুলো ড্র করার জন্য বেসিক্যালি সেখানে সোর্স অফ লাইট থাকে, এবং নন পার্সপেক্টিভ সেখানে সোর্স অফ লাইট থাকে না, আর সেমি পার্সপেক্টিভ সেটা দুটোর কম্বিনেশন থাকে আর কি, ম্যাথামেটিক্যাল আর হচ্ছে তোমার সোর্স অফ লাইট। তো এখানে যদি আমরা অপশন দেখি, সেটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল কথা বলা হয়েছে, যে সিম্পল কনিক্যাল প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, দ্যাট ইজ নন পার্সপেক্টিভ প্রজেকশন। ওকে, দ্যাট ইজ নন পার্সপেক্টিভ প্রজেকশন। কারণ চলো আজকে এই অবধি। নেক্সট
ক্লাস আশা করি আমি কালকে সেটা আপলোড করে দেবো এবং বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কভার করে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ।